বৃন্দাবনের নিধুবন সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এখানে রাত্রের প্রবেশ সম্পূর্ণ মানা। এখানে রাত্রেবেলায় থাকলে পাগল হয়ে যায় বা মৃত্যু অনিবার্য হয়। কিন্তু অনেকেই আছেন যারা বৃন্দাবন যেতে পারেন না। তাদের জন্য আমি এক জায়গার সন্ধান দেব আজ, যেখানে গেলে বৃন্দাবন দর্শন সম্পূর্ণ হবে। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এমনই এক নিধুবন যেখানে রাত্রের প্রবেশ সম্পূর্ণ মানা। শোনা যায় স্বয়ং ভগবান রাত্রেবেলায় এখানে লীলা করেন। এটি গল্প নয়, তার অনেক প্রমাণও এখানে পাওয়া গেছে। আজ আমরা চলে এসেছি এমনই এক মন্দিরে। এই মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর যার নাম যমুনা। এই যমুনায় ভেসে ওঠা কাঠ থেকে মাত্র 5 বছরের এক শিশু এই মূর্তিটিকে নির্মাণ করেন। এই মন্দিরকে ঘিরে রয়েছে প্রচুর ইতিহাস ও গা ছমছমে রহস্যজনক কাহিনী। আজ আমরা চলে এসেছি সেই রহস্যকে উদ্ঘাটন করতে গোপালদাসপুরের অলৌকিক রাখালরাজ মন্দিরে। পশ্চিমবঙ্গ কিন্তু নানান জিনিসের সম্ভার। এই পশ্চিমবঙ্গে আপনি পাবেন নদী, পাহাড়, ঝর্ণা, ঠিক তেমনই পাবেন মন্দির, মসজিদ, রাজবাড়ি, জমিদার বাড়ি ইত্যাদি। এমনই পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মন্দির, আর সেই সব মন্দিরকে ঘিরে রয়েছে এক এক ইতিহাস। আজ আমরা এসে পৌঁছেছি বৈদপুরে। এই বৈদপুর গ্রামের উল্লেখ পাওয়া যায় মনসা মঙ্গল কাব্যে। চাঁদ সওদাগরের পুত্রবধূ বেহুলা যখন তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে এই গ্রামের পার্শ্ববর্তী নদীপথ দিয়ে ভেলায় নৌকা ভাসিয়ে যাচ্ছিল, তখন পার্শ্ববর্তী গ্রামের চিকিৎসক লক্ষিন্দরকে সুস্থ করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। চিকিৎসকদের বলা হয় বৈদ্য, আর সেই থেকেই এই গ্রামকে বলা হয় বৈদপুর। আজ আমরা চলে এসেছি গোপালদাসপুরের প্রাচীন অলৌকিক রাখাল রাজা মন্দিরে। এই মন্দিরের প্রবেশের মুখেই পড়বে এই বিশাল তোরণটি। এই তোরণটি পার করে 700 থেকে 800 মিটার দূরে গেলেই পেয়ে যাবেন মন্দির। এই মন্দিরটি ভক্তি আন্দোলনের এক অন্যতম পীঠস্থান। এখানে আছে রাখাল রাজা। কালের নিয়মে পশ্চিমবঙ্গের বহু মন্দির ধ্বংস হলেও ভক্তি আন্দোলনের ঐতিহ্য বয়ে চলেছে এই মন্দিরটি। এই মন্দির সমগ্র গ্রামবাসীর কাছে এক আবেগ। চলুন প্রথমে মন্দিরের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বহুকাল পূর্বে কাটোয়ার খাটন্দি নামক স্থানে রামকানু গোস্বামী নামে এক ধার্মিক ব্যক্তি বসবাস করতেন। পারিবারিক সমস্যায় তিনি তার আরাধ্য দেবতা গোপীনাথকে নিয়ে সপরিবারে গোপালদাসপুরের জঙ্গলে এসে পণ্যকুটিরে বসবাস করতে শুরু করেন। সেই গভীর জঙ্গলে তখন মানুষজন প্রবেশ করতেন না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রামকানু তার নিজের পরিবার চালাতেন ও কুলদেবতা গোপীনাথের সেবা করতেন। রামকানুর ছিল 3 পুত্র সন্তান, নিমাই চাঁদ, বলদেব ও রাখাল। এই ছোট্ট ছেলে রাখাল একদিন খেলতে খেলতে ঠাকুরের পুজোর জন্য তার পিতার লাগানো মাধবী ফুলের গাছটি ছিঁড়ে নষ্ট করে দেয়। সেই সময় সেদিন অন্য গাছে ফুলও ফোটেনি। এরপর রামকানু পুজোর ফুল না পেয়ে সবাইকে জিজ্ঞাসা করেন যে মাধবী ফুলের গাছটি কে ছিঁড়েছে। সবাই ভয়ে চুপ করে রইল। তারপর রামকানু রাগের বশে অভিশাপ দিয়ে বসলেন যে এই গাছটি নষ্ট করেছে 3 রাতের মধ্যে তার মৃত্যু ঘটবে। এরপর পিতার দেওয়া অভিশাপ ফলে গেল রাতারাতি। তার পরের দিনই রাখালের মৃত্যু ঘটল। এরপর রামকানু আসল ঘটনা জানতে পেরে তার আরাধ্য দেবতার কাছে কান্নাকাটি করেও পুত্রকে বাঁচাতে পারলেন না। এরপর পুত্রের শোকে কাতর হয়ে সব ছেড়ে বৃন্দাবন যাবার পথে রওনা দিল। এরপর রাত্রে এক জায়গায় ব্রাহ্মণ বিশ্রামকালে তার আরাধ্য দেবতা স্বপ্নে এসে দেখা দিলেন ও বললেন, রামকানু, তুই কোথায় চলেছিস? তোকে বৃন্দাবন যেতে হবে না। আমি তোর আরাধ্য, তোকে আদেশ করছি তুই গোপালদাসপুরে ফিরে যা। ওখানে গোপালদাসপুরের এক পুকুর দেখতে পাবি, তার নাম যমুনা, আর সেখানে দেখতে পাবি একটি নিম কাঠ রয়েছে। সেই নিম কাঠকে তুলে বাগনাপাড়া গ্রামের 5 বছরের এক ছোট্ট ছেলে মহাদেব ভাস্করকে দিয়ে আমার মূর্তি নির্মাণ কর, আর তারপর ওই যমুনার পাড়ে সেই মূর্তিকে প্রতিষ্ঠা করে আমার সাধনা কর। ওখানে আমার নাম হবে রাখাল রাজা। রামকানু জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার মূর্তি কেমন হবে? স্বপ্নের রাখাল রাজা বললেন, আমার মূর্তি হবে দণ্ডায়মান, মাথায় থাকবে কালো চুলের চূড়া, গায়ের রং হবে আকাশের মতো নীল, চোখ হবে দীক্ষণ, কপালে থাকবে শ্বেত চন্দনের তিলক, বাঁ হাতে থাকবে ক্ষীরের নাড়ু, আর ডান হাতে থাকবে একটি লাঠি, আর চরণ হবে লাল পদ্মের মতো আলতা মাখা। এরপর ভগবানের নির্দেশ অনুসারে নির্মিত হলো সেই মূর্তি। আজকে আপনারা যে মূর্তিটি দেখতে পাচ্ছেন। রামকানুর বংশের সদস্যরাই এই মন্দিরের পুজো দিয়ে থাকেন আজও।
মন্দিরের ভিতরে ঢুকলেই প্রচুর বটগাছ দেখতে পাবেন, আর এই বটগাছ এখানকার শোভা বৃদ্ধি করেছে। শান্ত নিরিবিলি পরিবেশে বাস করছে রাখাল রাজা। এই মন্দিরে কিন্তু প্রতিদিনই কম বেশি ভিড় লেগেই থাকে। মন্দিরের ভিতরে রয়েছে 3টি মূর্তি। সবচেয়ে বড় মূর্তিটি হলো রাখাল রাজার, ডান দিকে রয়েছে ছোট্ট রঘুনাথ মূর্তি, আর বাঁ দিকে রয়েছে গোপীনাথের মূর্তি। এই মন্দিরের পাশেই রয়েছে সেই পুকুরটি যেখানে ভগবানের কাঠ ভেসে উঠেছিল। এই পুকুরের নামই যমুনা, আর এই পুকুর পাড়ের পাশেই রয়েছে নানান রকমের ভগবানের মূর্তি। এখানে কিন্তু নিত্যভোগ পাওয়া যায়। মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু প্রতিদিনই কীর্তন অনুষ্ঠিত হয়। রামনবমীর আগের দিন এখানে ন্যাড়া পোড়া হয়। রামনবমীর দিন এখানে একটা দোলনাও টাঙানো হয়। বলা হয় এই রামনবমীর দিন মন্দিরে প্রতিষ্ঠিত 3 দেবতা এসে নাকি এখানে দোলনায় দোল খায় এবং আবির খেলা হয়। পাশে একটা বড় মাঠও রয়েছে, সেখানে এক বিশাল মেলা অনুষ্ঠিত হয়। শোনা যায় মন্দিরে বিকালবেলায় শীতভোগ হবার পরে এই মন্দিরের আশেপাশে আর কেউ যায় না। সন্ধ্যা হবার পর এই জায়গায় তৈরি হয় এক অলৌকিক পরিবেশ। শোনা যায় স্বয়ং রাখাল রাজা তার গাভী নিয়ে এই জঙ্গলে চড়ে বেড়ায়, তার সঙ্গীদের নিয়ে খেলা করেন। ভক্তরা বিশ্বাস করেন তিনি এখানে সদা জাগ্রত, ঠিক যেমন বৃন্দাবনের নিধুবন। এমন শোনা যায় যে বৃন্দাবনের নিধুবনে যদি কেউ রাত্রি কাটায় তাহলে তাকে মৃত বা উন্মাদ অবস্থায় পাওয়া যায়। ঠিক তেমনই এই মন্দিরে সন্ধ্যা হবার পর এই মন্দিরের পাশ থেকে কেউ যেতেও চায় না। 1775 খ্রিস্টাব্দে জমিদার গোপাল দাস এই মন্দিরটি নির্মাণ করেন। প্রতিদিন দুপুর 50 টাকায় এই মন্দিরে ভোগ পাওয়া যায়, তবে দুপুর 12টার মধ্যে ভোগের কুপন কেটে নেবেন। ভোগের কুপন পাবেন ঠাকুর মশাইয়ের কাছে। যদি দূর থেকে আসেন তাহলে 2টি নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখানে ফোন করেও কুপন রেখে দিতে পারবেন। এখানে ভোগে পাওয়া যায় প্রতিদিন খিচুড়ি, পোলাও, ভাত, শুক্তো, ডাল, পনির ভাজা, শাক, সবজি, চাটনি, পাঁপড়, পায়েস। এখানে আসলে আপনি বিভিন্ন রকম অলৌকিক কাহিনী সম্পর্কে জানতে পারবেন। মন্দিরের পূজারীর কাছ থেকে শুনেছিলাম যে কিছু বছর আগে কলকাতার কয়েকজন বিজ্ঞান নির্ভরযোগ্য যুক্তিবাদী মানুষ রাত্রে এখানে থাকলে কি হয় তা দেখার জন্য এসেছিলেন, এবং তাদেরই কাছ থেকে শোনা যায় যে রাত্রি 12টা নাগাদ দূর থেকে একটা গরু ডাকতে ডাকতে আসছিল, আর আসার সাথে সাথে মন্দির চত্বরের সমস্ত আলো নিভে গেল, এমনকি তাদের গাড়ির হেডলাইটও বন্ধ হয়ে গেল। সেই দেখে গাড়ির ড্রাইভার বলেছিল আমি আর এক মুহূর্তেও এই মন্দিরে থাকবো না। ড্রাইভার বিনা আলোতেই গাড়ি ঘুরিয়ে মন্দিরের পিছন রাস্তা পার হওয়ার পর তাদের গাড়ির আলো অটোমেটিক জ্বলে গিয়েছিল। তারা সকলে মন্দির থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এবার আসা যাক আপনি এখানে আসবেন কিভাবে। বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন বৈচি স্টেশন। সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো করে চলে আসুন টালার মোড় যাবার উদ্দেশ্যে। ভাড়া পড়বে মাথা পিছু 25 টাকা। সেখান থেকে নেমে টোটো অথবা অটো করে চলে আসুন এই মন্দিরে, ভাড়া পড়বে 10 টাকা। একইভাবে আপনি কাটোগামী লোকাল ধরে কালনা স্টেশন নেমে সেখান থেকেও বৈধপুর আসতে পারেন। এখানে পুজো দেওয়ার জন্য ডালা আপনি পেয়ে যাবেন। আমাদের পৃথিবীতে এরকম অনেক কিছুই আছে চোখের সামনে হয়ে গেলেও আমরা সেটা বিশ্বাস করি না, তবে এই মন্দিরে গেলে আপনি সত্যি একটু অবাক অবশ্যই হবেন। তবে যাই হোক, বলবো একবার অন্তত এই মন্দির থেকে ঘুরে আসুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।